ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 27 জন। আর আপনাদের সাথে আমি আছি এমডি জাকারিয়া, আপনার ইনস্ট্রাক্টর ট্রেনার। আর এই মুহূর্তে যারা আমাদের মডিউলটা দেখেন না তারা ডিটেইল এই মডিউলটা দেখে ফেলবেন, আমি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এই মডিউলটা দেখে নিলে এই ধরনের কোনো প্রশ্ন আর আসবে না যে ভাইয়া কি কি শিখবো বা কতদিন সময় লাগবে। ডিটেইলস, কোর্সের ডিটেইল আপনারা জানতে পারবেন ভিডিওটা দেখলে। ভিডিওর এ টু জেড সবকিছু এখানে পাবেন। আর আজকে মূলত আমাদের ফাউন্ডেশন ক্লাস 5 নাম্বার। তো 5 নাম্বার যে ফাউন্ডেশন ক্লাসটা, আই থিঙ্ক 5 নাম্বার কি ফাউন্ডেশন ক্লাসটা আমরা একটু কথা বলি। 5 নাম্বার আজকে ফাউন্ডেশন ক্লাস কত নাম্বার চলছে? রেগুলার ক্লাস করছেন কে? আজকে আজকে হ্যাঁ, আজকে 5 নাম্বার ফাউন্ডেশন ক্লাস। অর্থাৎ ফাউন্ডেশন ক্লাস আজকের পর আর একটা পাচ্ছেন, আজকের পর অনলি আগামীকাল একটা ক্লাস পাচ্ছেন। আগামীকাল ক্লাস পাচ্ছেন 20 তারিখ। 20 তারিখে লাস্ট ক্লাস আপনাদের ফাউন্ডেশন ক্লাস। 6 তারিখ, মানে 6 নাম্বার ক্লাস হচ্ছে আগামীকাল। সো আগামীকাল আপনাদের ফাউন্ডেশন ক্লাসের শেষ দিন। আর আমাদের 22 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। 22 তারিখের পর থেকে আমরা ফটোশপ শুরু করছি। প্লাস আজকে আমাদের সফটওয়্যার রিলেটেড যার যা প্রবলেম আছে, সফটওয়্যার রিলেটেড প্রবলেমগুলো বলে ফেলি, প্রবলেমগুলো সলভ করে তারপর আমরা কাজে চলে যাব। আমাকে যে মিডিয়া প্রো কিটা দেওয়া যাবে আপনার অ্যাডোব মিডিয়া প্রো। সরি ভাই, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, একটু আবার করেন মাহফুজ ভাই। অ্যাডোব মিডিয়া প্রো সফটওয়্যারটা কি দেওয়া যাবে আমাদের একটু? অ্যাডোবি প্রিমিয়ার প্রো। জি প্রিমিয়ার প্রো রাইট। আচ্ছা, প্রিমিয়ার প্রো দেওয়া যাবে। এটা গত ক্লাসে আমি কাকে যেন দিয়েছি ভাই, যাকে দিয়েছি একটু লিংকটা দিয়ে দেন তো। গতকাল আমি কাউকে একজন দিয়েছি, আসলে এটা আমার এখানে আবার খুঁজতে হবে। আমি হিস্ট্রিতে যে চেক করছি, যদি পাই আমি এখনই দিয়ে দিচ্ছি, আর যদি না পাই আমাদের আরেক ভাই আছে, সে ভাই দিয়ে দিবে। প্রিমিয়ার প্রো লিংকটা একজন দিয়ে দেন, গতকাল যাকে দিয়েছি গেট ইনটু পিসি থেকে। জি ক্লাস, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন, আমরা প্রবলেমগুলো যদি কারো থাকে। কি আপু কথা বলে ফেলেন। আমি ফটোশপ সিসি 2020 এর যে লিংকটা চেয়েছিলাম দিয়েছিলেন, কিন্তু আসলে আমার র্যাম 3 জিবি, তো তাতে মনে হয় 2 জিবি, তো দেখলাম সিসিটা, তো এটা মনে হয় সাপোর্ট করবে না। তো পোর্টেবলটা দিলে কি সুবিধা হবে? আর ইলাস্ট্রেটর তো আছে, ওইটা তো আবার 1 জিবি। এই জন্য জানতে চাচ্ছিলাম কি করব। আপুর র্যাম কত জিবি? 2 জিবি? 3 জিবি। 3 জিবি। আমার মনে হয় আপনি ফটোশপ ইলাস্ট্রেটর কোনটা ইউজ করছেন, সিএসসি না CS6? ইলাস্ট্রেটর মনে হয় CS6। আচ্ছা, আপনার কি CS6 ইউজ করে কোনো প্রবলেম হচ্ছে, মানে স্লো হয়ে না যায় বা এরকম কিছু হয়? না না, সেক্ষেত্রে তাহলে আবার CS6 ইউজ, ফটোশপ 6 টা আছে আমার, 14 সালের যে ভার্সন ওইটা আছে, আর ফটোশপ 3 আছে আমার অনেক আগের। ওটা চলবে না আপু। মিনিমাম CS6 আর ম্যাক্সিমাম সিসি। সিসিটা আমার, ফটোশপ সিসিটা লাগবে, শুধু ইলাস্ট্রেটরে যা আছে কাজ করতে পারবো, সমস্যা না, ওটাতে কাজ করেছি, সমস্যা হবে না। তো ফটোশপ অনলি ওইটা নেব না, ফটোশপ পোর্টেবল তো। যেহেতু 3 জিবি র্যাম, সেহেতু আপনি আপু সিসি নিতে পারেন, সিসি নিতে পারেন। ওটা কি 2 জিবি সিসিটা? সিসিটা আপু 1.3 জিবি মনে হয়, 1.3 জিবি সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, তাহলে যে লিংকটা দিছেন ওইটা থেকে ডাউনলোড করে নিলে সমস্যা হবে না। না, ওইখান থেকে ডাউনলোড করে সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সফটওয়্যার চেঞ্জ করে ফেলবো, সফটওয়্যারটা চেঞ্জ করে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে ওকে, নিব। ধন্যবাদ। আপু আচ্ছা, আপু টিচার হিসেবে আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার জিপিএস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপু কোন সাবজেক্টের আছেন শিক্ষকতা? আমি মূলত গণিত আর বিজ্ঞান। সরি, আসলে প্রাইমারিতে তো আলাদা কোনো সাবজেক্টেরই টিচার নেওয়া হয় না, তবে ওইটাতে পারদর্শী আর কি। আচ্ছা আচ্ছা, প্রাইমারিতে আছেন। ওকে আপু, ধন্যবাদ। সফটওয়্যার ধন্যবাদ। লিংক দেন আপু, আপনার কাছে আছে টুম্পাদি আপু, আপনার কাছে সফটওয়্যারের যে লিংকগুলো দিয়েছি ওই লিংকটা একটু এখানে দিয়ে দেন চ্যাট বক্সে। লিংক আমার আমার ল্যাপটপ, দেখতে, আর আমি তো এখন ফোনে চালাচ্ছি, এই জন্য তো। আচ্ছা ঠিক আছে, লিংক আমরা দিয়ে দিচ্ছি। এই গাইস, আমাদের যে লিংক সফটওয়্যার ফটোশপ ইলাস্ট্রেটরের যে সিসি সফটওয়্যারের যে লিংকটা, এই লিংকটা একটু দিয়ে দেন তো, যে যার কাছে আছে দিয়ে দেন। আচ্ছা স্যার, আমার ল্যাপটপটা স্লো হয়ে গেছে সফটওয়্যার দেওয়ার পর। হাসান ভাই, আপনার কম্পিউটারের কনফিগারেশন কি? আপনার কম্পিউটারের কনফিগারেশন কি, অর্থাৎ র্যাম কি 4 জিবি নাকি 3 জিবি, আর র্যামের ব্যাপারে ডিটেইল বলেন, আর প্রসেসরও বলবেন, সফটওয়্যার কোনটা ইউজ করছেন, আর একসাথে কতগুলো সফটওয়্যার ইউজ করেন। এগুলোর কারণে কিন্তু ল্যাপটপ স্লো হতে পারে, ঠিক আছে?
আমার একটা প্রবলেম আছে, উম্মে সালমা এলা আপু কি ধরনের প্রবলেম শেয়ার করেন? আফটার ইফেক্ট কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু ধরেন এতজন যদি মানে অন্যান্য সফটওয়্যারের জন্য যদি আমাদের সময়টা খেয়ে ফেলেন, তাহলে তো আমরা আসলে কাজ করতে পারবো না। তো যে কোনো সফটওয়্যার আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখাই দিই। আপনি জাস্ট গুগলে যে, সবাইকে আমার স্ক্রিন দেখছেন? সবাই একটু চ্যাট বক্সে চলে আসেন। আমি গুগলে যে জাস্ট গেট ইনটু পিসি লিখে সার্চ করেছি, গেট ইনটু পিসি। এই গেট ইনটু পিসি এই ওয়েবসাইটটা যখন আপনি জাস্ট নামটা লিখে সার্চ করবেন, তখন র্যাঙ্কিং এ তার ওয়েবসাইট আসবে। তো সেখানে আপনি ক্লিক করলেন, সেই ওয়েবসাইটের মধ্যে চলে গেলেন। তো যাওয়ার পরে এখানে সফটওয়্যার ক্যাটাগরিজ আছে, সফটওয়্যার ক্যাটাগরিজ এর মধ্যে আপনি এর বিভিন্ন সফটওয়্যার গুলো পাবেন। ঠিক আছে, সাধারণত যে কোনো সাইটের মধ্যে সার্চ করার অপশন থাকে, কিন্তু এই সাইটে আমি সার্চ করার অপশন পাই নাই। আমি আসলে এই সাইটটা খুব একটা ইউজ করি নাই, হয়তো বা ভেতরে থাকতেও পারে। বাট যে কোনো সফটওয়্যার সার্চ করার অপশনটা বাইরে থাকে, এখানে আমি এখন পর্যন্ত সার্চ করার কোনো অপশন খুঁজে পাইনি। আচ্ছা, তো এইখানে আপনারা যে সফটওয়্যারটা দরকার, এইখানে এই যে সফটওয়্যার ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ এর মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে কোন কি ধরনের সফটওয়্যার লাগবে, কি ধরনের সফটওয়্যার লাগবে সেই ধরনের সফটওয়্যারে যেতে হবে। যেমন ধরেন ওনার আফটার ইফেক্ট চেয়েছে। এখন আফটার ইফেক্ট আমরা কেন ইউজ করি? মোশনের জন্য কাজ করি, ভিডিও এডিটিং এর জন্য কাজ করি। সেই ক্ষেত্রে মোশন আর ভিডিও এডিটিং রিলেটেড যদি কোনো ট্যাগ থাকে বা কোনো ইয়ে থাকে, কোনো অ্যালবাম থাকে, সেখানে আমরা যে ক্লিক করব। তো আমরা এখানে খুঁজছি, আমরা এখনো পাই নাই মোশন রিলেটেড এম এর মধ্যে আমরা মোশন এখনো পাই নাই, মোশো এম এর মধ্যে নাই। সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি, আচ্ছা মাল্টিমিডিয়া আছে, মাল্টিমিডিয়ার মধ্যে আমরা একটু খুঁজে আসি যে আছে কিনা মাল্টিমিডিয়ার মধ্যে। না, মাল্টিমিডিয়ার মধ্যেও নাই, মাল্টিমিডিয়ার মধ্যেও নাই। আমরা চলে যাচ্ছি এরপরে আরো নিচে, কি যেন সফটওয়্যার আফটার ইফেক্ট চেয়েছে। আচ্ছা, আফটার ইফেক্টের জন্য আমরা দেখি আর কি কি আছে, কোন ক্যাটাগরির মধ্যে যেতে পারে। ভিডিও এডিটিং রিলেটেড, আচ্ছা ভিডিও এডিটিং যে ফাইলটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। তো এর মধ্যে যে আমরা সার্চ করি, স্ক্রল করছি, এই পেজের মধ্যে নাই, এই পেজের মধ্যে নাই। আমরা পরের পেজে যাই, নেক্সট পেজ, ফিল্মোরা আছে, এই যে আফটার ইফেক্ট, এই যে আফটার ইফেক্ট, এই যে প্রিমিয়ার প্রো। ঠিক আছে, প্রিমিয়ার রাশ, এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো জাস্ট এখান থেকে আমি ক্লিক করলাম। এই যে লিংকটা, এই লিংকটা আমি কপি করে আপনাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে আমি কাউকে লিংক দিব না, কারণ আমি চাই আপনি নিজে শিখেন। আমি যেভাবে বের করেছি আপনি ঠিক এইভাবে শিখেন। ভাইয়া আরেকবার দেখালে ভালো আপনি হতো। আচ্ছা, এটাই আরেকবার দেখালে ভালো হতো। সেটা হচ্ছে জাস্ট গুগলে যে, প্রিমিয়ার প্রোটার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, সব সফটওয়্যার পাওয়া যাবে, সব সফটওয়্যার পাওয়া যাবে। তো আমি গুগলে যে লিখলাম গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি লেখার পরে যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটের মধ্যে গেলাম। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমার সফটওয়্যার লাগবে কোন জিনিসের উপরে। আচ্ছা, এই যে এখানে সার্চের অপশনটা আসছে, তো এখানে চাইলে আমরা সার্চ করতে পারি কোন সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটা সার্চ করতে পারি। ঠিক আছে, আর তাছাড়া আমরা সফটওয়্যার ক্যাটাগরিজ, যেখানে সফটওয়্যার ক্যাটাগরিজ এর মধ্যে যে আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, এখানে যে ভিডিও অপশনটা খুঁজবেন তার মধ্যে প্রিমিয়ার প্রো পেয়ে যাবেন বা আফটার ইফেক্ট পেয়ে যাবেন। আর এখানে দেখেন উপরে মেনু বারের মধ্যে গ্রাফিক ডিজাইন লেখা আছে। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে গ্রাফিক্স এর মধ্যে যেসব সফটওয়্যার নিয়ে আমরা কাজ করে থাকি সেই সফটওয়্যারগুলো এখানে পাওয়া যাবে। এই যে সিসি 2020, বুঝতে পারছি, সিসি ইলাস্ট্রেটর সিসি 2020। এরপরে এই যে দেখেন অ্যাডোবি ফটোশপ লাইটরুম। আমি কি বুঝতে পারছি ভাই? আমরা মূলত কি সফটওয়্যার ব্যবহার করব? সরি ভাই, 3D ক্যারেক্টার ডিজাইনের জন্য কি সফটওয়্যার মূলত ব্যবহার করা হয়? আচ্ছা, 3D মডেলিং করার জন্য 3D মায়া, 3DX ম্যাক্স ইউজ করা হয়, এরপরে মায়া ইউজ করা হয়। ঠিক আছে, মূলত ম্যাক্স মায়াটা বেশি ইউজ করা হয়। আর তাছাড়া এটা আসলে আরো আভা আছে, এরপরে আরো বেশ কিছু সফটওয়্যার আছে। আচ্ছা ভাই, এই যে মাল্টিমিডিয়া ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মানে কোন সফটওয়্যারটা সবচেয়ে ভালো? ভিডিও এডিটিং এর জন্য তো আপনাকে ওই যে প্রিমিয়ার প্রো বা ফিল্মোরা এইগুলো ডাউনলোড করতে হবে। তো এই যে সফটওয়্যার ক্যাটাগরিজ এর মধ্যে যাবেন, সফটওয়্যার ক্যাটাগরিজ এর মধ্যে যাওয়ার পরে নিচের দিকে ভিডিও এডিটিং পাবেন, ভিডিও এডিটিং এর মধ্যে যাবেন, তারপর আপনি ওখান থেকে যে সফটওয়্যার আপনার লাগে সেটা খুঁজে বের করে নেবেন। ঠিক আছে, একটু খোঁজাখুঁজি করবেন, একটু ঘাটাঘাটি করবেন, যে কোনো সমাধান পেয়ে যাবেন। এই যে দেখেন ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এর মধ্যে যাবেন, এরপরে এখানে দেখেন প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সবই আছে এখানে। এক থেকে না পেলে পরের পেজে যাবেন। ঠিক আছে, আমি কিন্তু চাইলে লিংকটা দিতে পারতাম, কিন্তু আমি লিংক দিব না, কারণ আপনারা নিজেরা খুঁজে খুঁজে এগুলো করবেন। থ্যাংক ইউ। আর ক্লাসের ভিডিওটা রেকর্ড হয়েছে, যাদের দরকার ভিডিওটা দেখে নিতে পারেন। জি গাইস, আর কারো কোনো প্রশ্ন? ঝটপট প্রশ্নগুলো করে ফেলি। গুগলের কোন ডিজাইন কপি করার সময় সেখানে ব্যবহৃত ফন্টের
নাম কিভাবে জানবো? আচ্ছা, এমডি সোহেল ভাই একজন লিখেছেন যে আমরা যখন একটা ডিজাইন কপি করি সেই ডিজাইনের মধ্যে যে ফন্টটা আছে সেই ফন্টের নাম আমরা কিভাবে জানবো? এখন কথা হচ্ছে এই জিনিসটা জানতে পারবেন, কিন্তু যেসব সাইট আসলে কাজ করে সেসব সাইট পেইড মানে পেইড জিনিসগুলো দিবে আপনাকে। তো কিভাবে আমি সেটা দেখাই। ধরেন আমার ডেস্কটপে কোন একটা ডিজাইন আছে, আমি সেটা ফন্ট বের করতে চাই। আচ্ছা, আমরা একটা ভিজিটিং কার্ড লিখেই সার্চ করি, ভিজিটিং কার্ড যদি আমরা ডাউনলোড করি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে একটা ডিজাইন আমরা যখন কপি করি, একটা ক্লায়েন্ট আমাকে একটা ডিজাইন কপি করতে দিল, তো এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটার নাম কি, এই ফন্টটার নাম কি সেটা আমি কিভাবে জানবো? তো এটা হচ্ছে তার প্রশ্ন। তো আপনি কি করলেন, এই ফাইলটা ডাউনলোড করলেন, এই ফাইলের মধ্যে যে ফন্ট আছে সেই ফন্টটা কোন ফন্ট। আচ্ছা, এই ফন্টটা একটু ভালো ফন্ট হয়ে যায়, মানে নরমাল ফন্ট যেটা সব জায়গায় মানে রোবটও দিয়ে দিতে পারে আর কি। আমরা আরেকটু স্টাইলিশ কোন একটা ফন্ট বের করি যেটাকে খুঁজে পাওয়া, ট্র্যাক করা একটু মুশকিল, বা গুগল যাতে ভালোভাবে ট্রেস করতে পারে। দিলীপ চন্দ্র, সরি চাঁদরা। আচ্ছা, আমরা এই ফন্টটা আমরা নিয়ে সার্চ করি। যাই হোক, আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করেছি। এবার আসেন গুগলে যে আমি লিখলাম হোয়াটস মাই ফন্ট, লিখে আমরা সার্চ করি। হোয়াটস মাই ফন্ট লিখে আমরা সার্চ করি গুগলে। তো গুগলে হোয়াটস মাই ফন্ট লিখে সার্চ করার পর এই যে হোয়াটস দা ফন্ট আছে, ফন্ট ফাইন্ডার আছে, আইডেন্টিফাই ফন্টস আছে, এরকম বিভিন্ন ধরনের সাইট আছে। তো আমরা সবথেকে বেশি যে সাইটগুলো ইউজ করে থাকি তার মধ্যে একটা হচ্ছে ফাইন্ড মাই ফন্ট, এরপরে হোয়াটস দা ফন্ট, ফাইন্ড মাই ফন্ট, এরকম সাইটগুলো আমরা সবথেকে বেশি ইউজ করে থাকি। আমরা র‍্যাঙ্কিং এ যেটা 1 নম্বরে আছে হোয়াট দা ফন্টের মধ্যে গেলাম। তো হোয়াট দা ফন্টের মধ্যে যাওয়ার পর এখানে সে বলতেছে যে একটা ইমেজ এখানে আপলোড করতে, অর্থাৎ আপনি যে ফন্টটা সার্চ করতে চান সেই ফন্টটার একটা ইমেজ এখানে আপলোড করতে বলছে। তো আমি কি করব, আমি এখানে একটা আপলোড করব। জাস্ট এখানে ক্লিক করার পর আমাদের যে ইমেজটা দরকার বা যে ইমেজটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি সেই ইমেজটা এখানে আপলোড করব। ইমেজটা আমরা একটু খুঁজে বের করি, যে ইমেজটা আমরা মাত্র ডাউনলোড করলাম, এই যে একটা ইমেজ, তো এটা আমরা ডাউনলোড করলাম। তো এই ইমেজটা ডাউনলোড করলাম, এই ইমেজের মধ্যে তো ফন্ট অনেক জায়গায় আছে। কোন কোন ফন্ট? যেমন দিলীপ আর এই চাঁদরা, এই দিলীপ চাঁদরা এই নামটুকু আমরা জাস্ট এতটুকুকেই সার্চ করতে চাই যে এতটুকু লেখার মধ্যে আমার কোন ফন্ট আছে। দ্যাটস আমি এটাকে মার্ক করে দিচ্ছি, অর্থাৎ ক্রপ করে দিচ্ছি। ক্রপ করে এতটুকু কেটে জাস্ট এই যে সামনে দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে এ দিয়ে দিবে যে এটা কোন কোন ফন্টের মধ্যে এইরকম ফন্ট আছে, অর্থাৎ এই ফন্টের সাথে সিমিলার যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো সে আমাকে সাজেস্ট করবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রতিটা ফন্ট সে দেখিয়েছে পেইড ফন্ট। বুঝতে পারছেন? এখানে দেখেন প্রতিটা ফন্ট সে দিয়েছে পেইড ফন্ট। মানে আপনি যেটা চেয়েছেন আমি কিন্তু সেটা বের করে দিয়েছি, যে আপনি কোন ফন্টটা, আমি কিভাবে বুঝবো যেটা কোন ফন্টে আছে। ফন্টটা বের করা হয় এইভাবে, আমি যেভাবে দেখালাম এইভাবে। বাট এখানে ম্যাক্সিমাম মানে এখানে যতগুলো পেজে আপনি যাবেন, এই পেজ শেষ করে আপনি যদি শো মোর রেজাল্টে যান, সেই ক্ষেত্রে দেখবেন সব পেজ, যতগুলো ফন্ট এখানে আসবে সব পেজ আসবে। এখন আপনি কি টাকা দিয়ে কিনবেন এই ফন্টগুলো? জি, কই ভাই কথা বলেন। আপনি কি টাকা দিয়ে ফন্টগুলো কিনবেন? আপনার এখানে তো টাকা মানে এই কাজের জন্য আপনাকে ক্লায়েন্ট টাকা দিচ্ছে না, বা এটা নিজের কাজের জন্য, সেক্ষেত্রে আপনি কি টাকা দিয়ে কিনবেন? একটা দাম দেখছেন $35 $39। এখানে বুদ্ধি আছে, যেমন এই ফন্টের নামটা সার্চ করে যদি পাওয়া যায় গুগলে, তাহলে মনে করেন তো ফ্রিতে ইউজ করা যায়। যেমন এটা রেক্টা, মিডিয়াম, স্মল ক্যাপস, এটা যদি ফ্রিতে থাকে তাহলে তো ইউজ করা যাবে। আচ্ছা, সাধারণত থাকে না, কারণ এগুলো পেইড ফন্টের মধ্যে থেকে তারা খুঁজে। এগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। তো থার্ড পার্টি অ্যাপ যেটা করে, ওদের সাথে এরকম পেইড যে ফন্টগুলোর সাইট আছে সেগুলো ওদের সাইটে আপলোড করা থাকে। দ্যাটস ওয়াই তারা ওদের নিজেদের সার্ভার থেকে এগুলো খুঁজে, এটা তাদের নিজেদের সার্ভার থেকে খুঁজে তারা বের করে এগুলা পেইড নেয়। এটা তাদের একটা বিজনেস। এখন আসলে এই জিনিসগুলো আমরা কিভাবে কাজ করব? এই জিনিসটা করার জন্য আমাদেরকে গুগল থেকে ফ্রি ফন্ট যে খুঁজতে হবে, যে এরকম দেখতে ফন্ট কোন ফন্টটা আছে, একটু সময় নষ্ট করতে হবে। আপনি অবশ্যই পাবেন, বাট একটু সময় নষ্ট হবে। বুঝতে পারছি ভাই? এমডি সোহেল ভাই? জি ভাই বুঝছি। আচ্ছা জি গাইস, আর কোনো প্রশ্ন? একজন জেপিজি পিএনজি নিয়ে যেন কি প্রশ্ন করছিলেন? জেপিজি পিএনজির মধ্যে পার্থক্য কি? সুমন রুদ্র ভাই, জেপিজি পিএনজির মধ্যে পার্থক্য হচ্ছে একটা ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে আর একটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই। সফটওয়্যার দুটো ইনস্টল করেছি কিন্তু পেজে ওপেন করলে ব্ল্যাঙ্ক আসে। ভাই পিএনজি না, ওটা জেপিজি আর জেপিজি, শুধু জেপিজি, এটা পিএনজি। আচ্ছা, এর ফুল ফর্মের মধ্যে যদি আমি যাই, আসলে দুইটা একই। একটা হচ্ছে এক্সপার্ট গ্রুপ আর একটা হচ্ছে জাস্ট
জয়েন্ট ফটোগ্রাফি, জয়েন্ট ফুল ফর্মটা আসলে আমার মনে থাকে না, জেপিইজি ফুল ফর্ম যদি আমরা দেই, এটা জয়েন্ট জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এই এক্সপার্ট জিনিসটা তখন নাই, জাস্ট এটা একটা আপডেট। ধরেন প্রথমে ছিল হচ্ছে জেপিজি, জেপিজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, পরে কি করা হলো, পরে এক্সপার্ট অ্যাড করে দেওয়া হলো, যার কারণে জিনিসটা আসলে জেপিইজি। তো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, তো এটা হচ্ছে এর ফুল ফর্ম। দুইটা একই জিনিস, জাস্ট একটা ভার্সন আলাদা, একটা হচ্ছে ব্যাকএন্ডের ভার্সন, একটা হচ্ছে একটু আপ এন্ড ভার্সন, এই হচ্ছে পার্থক্য। আমি কি বুঝাইতে পারছি ভাই? জেপিজি বলতে আমরা ওই সমস্ত ইমেজ বুঝবো যে সমস্ত ইমেজের পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, আর পিএনজি বলতে আমরা সেই সমস্ত ইমেজ বুঝবো যেসব ইমেজের পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন জেপিজি পিকচারকে পিএনজি তে কিভাবে রূপান্তর করব। শর্টকাট শিখবে মানে সহজ পদ্ধতি শিখবেন নাকি হার্ড পদ্ধতি শিখবেন? অন্তরচন্দ্র ভাই, জেপিজি ইমেজকে কিভাবে আপনি পিএনজি করবেন? সহজ। তাহলে আপনার একটা ছবি আমাকে পাঠান, একজন একটা ছবি পাঠান, সেই ছবিটাকে আমি পিএনজি করে দিই, সহজ ভাবে শিখাই দিই। হার্ড শিখবেন? আচ্ছা, হার্ড আজকে শিখবো না, হার্ড আজকে শিখবো না, হার্ড ব্যাচে যে শিখেন, ব্যাচে যে শিখেন, আজকে খুব সহজ ভাবে শিখাই দিব। ভাই ফ্রি ফন্ট পাওয়া যাবে কোথায়? আর এটা ফন্টস গুলো কি অভ্র বিজয় ইউজ করা যাবে? হ্যাঁ, অভ্র বিজয় ইউজ করা যাবে। অভ্র বিজয় তো আসলে বাংলা, সেখানে বাংলাগুলো ইউজ করা যাবে অর্ক। আর সাউন্ড শোনা যাচ্ছে না কেন? এই ফরহাদ মজুমদারকে একটু লিখে দেন তো, সাউন্ড কেন শুনতে পাচ্ছে না? জয়েন অডিও বাটনে ক্লিক না করলে তুমি সাউন্ড শুনতে পাবে না। উনিও মনে হয় নতুন বা কিছু নিয়ে সাউন্ড শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমাদেরকে হাসান ভাই একটা ছবি পাঠিয়েছে, তো হাসান ভাই যে আমাদেরকে যে ছবিটা পাঠিয়েছে সেই ছবিটা আমরা একটু দেখে আসি যে কি ছবি পাঠিয়েছে। হাসান ভাই, আপনি যে ছবিটা পাঠিয়েছেন এই ছবিটা তো আমার এখানে ভিউ করছে না। আচ্ছা, এসেছে। হাসান ভাই আমাদেরকে একটা ছবি পাঠিয়েছে, তার ছবি। তো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি জেপিজি, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি জেপিজি। এখন আপনি বলছেন যে সহজ পদ্ধতি শিখবেন, এই জন্য আমরা গুগলে যে আমরা লিখলাম রিমুভ রিমুভ বিজি, কি লিখলাম ভাই? রিমুভ বিজি, বিজি ফর ব্যাকগ্রাউন্ড। তো আমরা রিমুভ বিজির ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। রিমুভ বিজি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা একটু আগে যেরকম একটা ইমেজ আপলোড করলাম ঠিক একই রকম ভাবে একটা ইমেজ এখানে আপলোড করা যায়। জাস্ট আপলোড ইমেজ, আপলোড ইমেজের মধ্যে গেলেন, এরপর আপনার যে পছন্দের যে ছবিটা সেই ছবিটা কোথায় দেখি আমাদের ছবিটা কোথায় ভাই? ছবিটা কই? ছবিটা গেল কই? আমরা ভাইয়ের ছবিটা খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। কিভাবে ছবিটা খুঁজে পাচ্ছেন? আপনি কি ফরম্যাটে ছবি দিয়েছিলেন ভাই? এটা সম্ভবত জেপিজি বা পিএনজি ছিল না, এটা মনে হয় অন্য কোনো ফরম্যাট ছিল। একটু দেখেন তো ভাই কোন ফরম্যাট ছিল এটা? জেপিজি। জেপিজি ছিল, কিন্তু ইমেজটা তো আমি এখানে দেখছি না। কোনো একটা ঝামেলা হয়তো বা হতে পারে। আচ্ছা, আমরা ইমেজটা একটু ভালো মতো দেখে আসি যে ইমেজটা আসলে কি ফরম্যাট ছিল। হ্যাঁ, ইমেজটা জেপিজি ছিল, বাট এই ইমেজের মধ্যে একটু ঝামেলা আছে, এই ইমেজের মধ্যে একটু ঝামেলা আছে, আমি দেখতে পাচ্ছি। এটা ফরম্যাট এখনো আসে নাই, এটা ফরম্যাট এখনো আসে নাই। দেখি এটার ফরম্যাট আমরা ঠিক করতে পারি কিনা। ডট জেপিইজি, হ্যাঁ, আমরা ফরম্যাটটাকে ঠিক করতে পেরেছি। তো আমরা কি করলাম, আমরা এই যে আপলোড ইমেজে যাওয়ার পরে এই ইমেজটাকে আমরা আপলোড করে দিলাম। তো এ কি করতেছে, একটা সাইট, এই সাইট কি করে, এই সাইট সে এটাকে জেপিজি থেকে পিএনজি বানিয়ে আমাকে দিয়েছে, এবং তারপর আমি জাস্ট এটা ডাউনলোড করব। সে কিন্তু আমাকে কাজ করে দিয়েছে, আমাকে জেপিজি থেকে পিএনজি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, নিচের দিকে হালকা মনে হয় একটু ফাঁকা আছে, আমি এখান থেকে এডিট করব, একটু এডিট করি। একটু এডিট করে আমরা ইরেজার দিয়ে, এই যে নিচের দিকে হালকা 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 একটু বাকি আছে, তো এগুলো আমি জাস্ট ডিলিট করে দিলাম। এরপরে জাস্ট এই যে ডাউনলোড ইমেজ, এটা হচ্ছে সহজ পদ্ধতি। এই যে আমরা ছবিটাকে জেপিজি থেকে পিএনজি বানাচ্ছি। হ্যাঁ, এই যে নিচের দিকে একটু আছে, মানে পরিপূর্ণভাবে বানাতে পারি নাই, একটু ভালো মতো দেখলে আমরা পরিপূর্ণভাবে বানাতে পারতাম। আচ্ছা, জিনিসটা কিভাবে করে সেটা আমরা আবার দেখে আসি। সেটা হচ্ছে remove.bg একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা গ্রাফিক ডিজাইনারদের চাহিদা কমিয়ে দিয়েছে। যেমন আগে আমরা প্রোডাক্টের যেসব ডিজাইন করতাম বা প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতাম, সেগুলোর মধ্যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করা হতো। কিন্তু বর্তমানে এই যে সাইটগুলো আছে, থার্ড পার্টি যে সাইটগুলো আছে, এইসব সাইট এসে কি করলো, এইসব সাইট এসে আমাদের এই কাজগুলোকে, মানে আমাদের কাজগুলো কমিয়ে দিয়েছে। তারা এমন ভাবে সাইটগুলো বিল্ড আপ করেছে
যাতে আমাদের কাছে একজন ক্লায়েন্ট না আসে। তো এই সাইটগুলো আসলে ভালো, মাঝে মধ্যে আমরাও কাজ করি এগুলা নিয়ে। যখন বড় বড় কাজ থাকে ক্লায়েন্টের, তো তখন দেখা যায় এই সাইট দিয়ে ঝটপট কাজ করে ফেলি। ধরেন আপনাকে এই ছবিটা দিয়ে দেওয়া হয়েছে, তো এই ছবিটা আপনাকে ক্লায়েন্ট দিয়েছে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। তখন আপনি কি করলেন, এই যে রিমুভ বিজি ওয়েবসাইটে গেলেন, তো আচ্ছা ভাই, ওয়েবসাইটে আমি যে একটা কথা আপলোড বলতে ইমেজে পারি? গেলেন। আচ্ছা, একটু পরে কথা বললেন ভাইয়া। আমরা জাস্ট এখানে সাইটে গিয়েছি, সাইটে যে আমরা যে ইমেজটা, সেই ইমেজের মধ্যে যাব। সেই ইমেজের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর একদম অরিজিনাল আউটপুটটা সে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, অরিজিনালি সে আউটপুটটা আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে জেপিজি থেকে পিএনজি। তার মানে আপনি যখন ইমেজটা ডাউনলোড করেছেন সেটা ছিল এইটা, আর আমি যখন কাজ করলাম জেপিজি থেকে পিএনজি বানিয়েছি সেটা হইতেছে এইটা। এই হচ্ছে আপনার কাজের পার্থক্য, অর্থাৎ ক্লায়েন্টকে আপনি আরামসে দিতে পারবেন। জি বলেন আপনার প্রশ্ন। হ্যাঁ ভাই, তো মনে করেন এটা দিয়ে আমি করলাম, কিন্তু আমার বায়ার আমাকে বলছে ভাই আপনি ফটোশপে দেন, কিন্তু আমি এই ফাইল দিলে তো ও বুঝে ফেলাইবো, তুমি তো থার্ড পার্টি সাইট দিয়ে করছো, এটা হবে না, তুমি তো করছো তাইলে সবাই তো মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল কাজ করে মার্কেট প্লেসে, কিন্তু মনে করেন সবাই তো মনে করেন এভাবে যদি করতো তাহলে তো মনে করেন কোনো মার্কেট প্লেস আমার সাথে কাজ করলো না রে, তাই না? তো এটা একটু যদি আচ্ছা বলতেন কাহিনী। আচ্ছা, আমি কিন্তু আগেই বলছি যে সহজ পদ্ধতিতে শিখবেন নাকি হার্ড পদ্ধতিতে শিখবেন। ঠিক আছে, আমি কিন্তু ফটোশপ সফটওয়্যারে যাই নাই। এটা যে গ্রাফিক ডিজাইনার না, সে নিজেও পারবে। এবং এই কাজটা আসার পরে মার্কেট প্লেসে আমাদের এই ধরনের কাজগুলো একটু কমে গিয়েছে, কারণ এই ধরনের কাজ করার জন্য একজন লোক রাখে তারা, যে সারাদিন বসে বসে এই ধরনের কাজ করে। এবার আপনার প্রশ্নের উত্তর দিই, যে ভাই ক্লায়েন্ট যদি বলে যে ফটোশপ ফাইল দাও, ফটোশপ ফাইল নিয়ে ক্লায়েন্ট কি করবে? এই কাজের কখনোই ক্লায়েন্ট ফটোশপ ফাইল নিবে না। এই কাজের ক্লায়েন্ট কখনোই ফটোশপ ফাইল নিবে না, নিবে না এবং নিবে না। সে যেটা নিবে জেপিজি এন্ড পিএনজি, সে যেটা নিবে সেটা হচ্ছে জেপিজি এন্ড পিএনজি। তো এই ধরনের কাজ আমরা করে থাকি, হ্যাঁ করে থাকি। কেন করে থাকি? সময় বাঁচানোর জন্য। ধরেন আপনি $5 মধ্যে আপনাকে ইমেজ দিছে 20টা, এখন 20টা ইমেজ $5 মাত্র। $5 কাজ করার জন্য তো আমি $5 কাজ করবো না। এখন ক্লায়েন্ট ধরেন অর্ডার দিয়ে চলে গেছে, সেক্ষেত্রে আমার রেপুটেশন বাঁচাইতে হলে আমার কাজটা করতে হবে, কোনো মানে রিসিভ করতে হবে, নিতে হবে। হয়তো আমি আমার কোনো স্টুডেন্ট বা জুনিয়রকে দিয়ে করাবো, আদারওয়াইজ আমি সুন্দর করে এই সাইটে সুন্দর করে কাজটা করে ফেলবো। এখন কথা হচ্ছে ভাই, আমরা কি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল শিখবো না? আমরা কি ক্লিপিং পাথ শিখবো না? হ্যাঁ অবশ্যই শিখবো। আমি তো সেজন্য বলেছি যে কাজটা কি আপনারা হার্ড ভাবে দেখতে চান না কঠিন ভাবে দেখতে চান, তাই না? যেমন এই ছবিটা যদি আমরা ফটোশপে কাজ করতাম, সেক্ষেত্রে ফটোশপে আমরা কিভাবে কাজ করতাম? অবশ্যই আমরা পেন টুল দিয়ে কাজটা করতাম। ভাই এই কাজটা ক্লায়েন্ট আমরা কি পিএসডি ফরম্যাটে চাইবে নাকি জেপিজি ফরম্যাটে নিবে? ক্লায়েন্ট পিএনজি ফরম্যাটে চাবে। এই ধরনের কাজ ক্লায়েন্ট পিএনজি ফরম্যাটে চাবে। ক্লায়েন্ট কখনোই ফটোশপ ফাইল চাবে না। উনি যে প্রশ্নটা করলো যে ভাই ক্লায়েন্ট যদি আমাদেরকে অরিজিনাল ফটোশপ ফাইল দিতে বলে, না, ক্লায়েন্ট এইসব কাজে কখনোই ফটোশপ ফাইল চায় না। এমনকি বড় বড় ফাইল যেগুলো আমরা কাজ করি এইগুলোরও তারা মূল ফাইল চায় না, তাদের ওই পিডিএফ ফাইল দিলেই হয়। গতকাল আমি একটা ক্লায়েন্টের কাজ করলাম, লাইভে বসেই কাজ করেছিলাম। তো এই কাজটা কোথায় যেন আছে, V3 মনে হয় ভাই নাম। তারা যদি তো এই পিএইচডি কাজটা ফাইল বলে, মানে ফাইল বলার পিএইচডি ফাইল চাবে না। ফাইল পিএইচডি ফাইল চাবে না, প্রথম কথা পিএইচডি ফাইল চাবে না। তারপরেও চুরিবিদ্যা মহাবিদ্যা, আমাদের কাছে সবগুলোই, আমি যখন কাজ পারবো তখন আমার কাছে সব নলেজই থাকবে। আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই। আচ্ছা, এই যে ক্লায়েন্ট গতকালের এই কাজটা আমি ডেলিভার করেছি, $10 একটা কাজ। তো এই কাজটা যখন আমি ডেলিভার করি, ক্লায়েন্ট এখন পর্যন্ত আমার কাছে এই ফাইলটা চায় নাই। এই ফাইলটা এখন পর্যন্ত আমার কাছে চায় নাই। তাই বললো কি আমি এইতে কাজ করি নাই? হ্যাঁ আমি এইতে কাজ করেছি, আমি মূল ফাইলটা সংরক্ষণ করে রেখে দিয়েছি। ক্লায়েন্টকে আমি পিডিএফ ফাইল দিয়েছি, ক্লায়েন্টকে আমি পিডিএফ ফাইল দিয়েছি। তো সে পিডিএফ ফাইল নিয়ে খুশি, সে পিডিএফ ফাইল দিয়ে প্রিন্ট করে তার কাজ চালিয়েছে। হ্যাঁ এমন হতে পারে সে 7 দিন পরে বললো এই তুমি আমার ওই আগে সেই ফাইলটা দাও, তখন আমাকে ফাইলটা দিতে হতে পারে, যে কারণে আমি ফাইলটা সংরক্ষণ করে রেখে দিয়েছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্ট যদি আমাকে পিএইচডি ফাইল চাইতো তাহলে কি হইতো? আমি কিন্তু আগেই বলেছি যে পিএইচডি ফাইল ক্লায়েন্ট চাবে না এবং চাবে না এবং চাবে না, মানে কখনোই চাওয়ার সম্ভাবনা নাই এই সব কাজের ক্ষেত্রে। হ্যাঁ বড় বড় যদি কাজ থাকতো সেই সব ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের চাওয়ার সম্ভাবনা ছিল, বাট এই কাজের ক্ষেত্রে চাওয়ার 0% সম্ভাবনা নাই। তারপরেও ভাই চায় বসছে, এখন কি করবেন? আপনি তো কাজ করছেন ওইভাবে, চুরি বিদ্যা মহাবিদ্যা। এখন এই জন্যই তো একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার পরে আপনাকে মার্কেট প্লেসে যেতে হবে। আপনি একটা ব্যাকগ্রাউন্ড পারেন না, আপনি কদিন চলবেন এভাবে? এটা আমি তো বললাম যে আমরাও করি, কিন্তু অবস্থা বুঝে, যখন প্রচুর কাজ, প্রচুর চাপ বেশি, তখন আমরা এই ধরনের কাজ করি। ঠিক আছে, এবার আসেন যে আমরা যদি ক্লায়েন্ট যদি চায় বসতো তাহলে আমরা কি করতাম? আমরা সুন্দর করে একটা পিএইচডি ফাইল বানিয়ে দিতাম। কিভাবে পিএইচডি ফাইল বানাতাম জানেন? এই যে ফাইলটা নিতাম, এই যে দেখেন আমার পিএইচডি ফাইল, অরিজিনাল পিএইচডি ফাইল। এই পিএইচডি ফাইল আমি ক্লায়েন্টকে দিয়ে দিতাম, ভাই জেপিজি থেকে পিএনজি করা হয়েছে। ঠিক আছে, সব ব্যবস্থায় আছে। এই যে দেখেন এই যে ইমেজটা,
যদিও আপনারা নতুন হিসাবে এই কাজগুলো আপনাদেরকে বলাও ঠিক না, শেখানো ঠিক না। এই যে আমার অরিজিনাল ফাইলটা, এই অরিজিনাল ফাইলটা আমার নিচে, আর এই যে উপরে ফাইলটা এই যে দেখেন। আপনি কি বুঝবেন আমি কোন টুল দিয়ে কাজ করেছি? আপনি আমার ক্লায়েন্ট, আপনি কি বুঝবেন আমি কোন টুল দিয়ে কাজ করেছি? আমি যদি এইভাবে আপনাকে ডেলিভার দিই, কখনো বুঝবেন না, ইম্পসিবল। বুঝতে পারছি? এটা হলো আপনার প্রশ্নের উত্তর। এখন ভাই আমরা তো ইজি প্রসেস শিখবো না, ইজি প্রসেস শিখবো না তা না, মাঝে মধ্যে শিখতে হয়, এগুলো আমরাও শেখাই স্টুডেন্টদেরকে। তার মানে সবসময় যে এই টুল দিয়ে কাজ করতে আমরা যদি এইভাবে মানে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসি, তাহলে কিভাবে বুঝবে যে এটা গুগল থেকে নিয়ে আসে? না, ক্লায়েন্ট তো বুঝতে পারবে না, ক্লায়েন্ট তো বুঝতে পারবে না গুগল থেকে আনা। আপনি যে গুগল থেকে রিমুভ বিজিতে করে আনছেন, ক্লায়েন্ট তো বুঝতে পারবে না এটা। আপনি তো ওই লেভেলের গ্রাফিক ডিজাইনার হলে এগুলো তো কোনো ব্যাপার না। যেমন আমরা যে এই কাজগুলো করি, কখনো কি ক্লায়েন্ট আমাদের কাছে জিজ্ঞেস করে তুমি কি ফটোশপে করছো নাকি গুগল থেকে করছো? ক্লায়েন্ট তো গুগলের ব্যাপারে জানেই না। এখানে 80% ক্লায়েন্ট গুগলের ব্যাপারে জানেই না যে গুগল রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে। 80% ক্লায়েন্ট যারা আমাদেরকে এই ধরনের কাজ দেয় তারা জানেই না যে গুগল এরকম সাইট আছে, তাহলে তো আর সে দিত না। সে $5 খরচ করে দিত না, $10 খরচ করে দিত না। হ্যাঁ দেয়, কিছু মানুষ আছে যারা জেনেও দেয়, ঠিক আছে? কিছু মানুষ আছে যারা জেনেও দেয়, কারণ তাদের কাছে এই সময়টা পর্যন্ত নাই যে এটাকে জেপিজি থেকে পিএনজি করতে হবে, গুগলে যে সার্চ করতে হবে, এই সময়টা পর্যন্ত তাদের কাছে নাই। দ্যাটস ওয়াই তারা আমাদেরকে দিয়ে দেয়। আর প্রতিটা কোম্পানির একজন পার্মানেন্ট গ্রাফিক ডিজাইনার থাকে, তারা হয়তো বা ফাইবারের মাধ্যমে করায় বা অন্য কারোর দিয়ে করায়। বুঝতে পারছি? ভাই ফাইবারে পোস্ট করতে যে সময়টা লাগে এটা কোথায় পাই? বুঝি নাই, কি বলেন? ফাইবারে পোস্ট করতে যে সময় লাগে কাজে, এটা কোথায় পাই এটা? এই সময়টা তারা দিবে, কারণ হচ্ছে তাদের কাজ তো একটা দুটা না। এখানে তারা তো সাধারণত এই ধরনের কাজ 15-20টা 100টা এরকম ইমেজ গুলা দেয়। যদি এটা ই কমার্স সাইটের হতো, ধরেন আমার একটা জুতা কোম্পানি আছে, ধরেন এটা দারাজের কাজ, দারাজ কি করতো, দারাজ কিন্তু এই সাথে একটা ইমেজ দিত না, সে কিন্তু একসাথে 40-50টা ইমেজ দিত। 40-50টা ইমেজ $10 দিয়ে করাইতো। তাহলে 40-50 ইমেজ যখন $10 আসবে, তখন এই $10 ইমেজ গুলা ডাউনলোড করে আমি সুন্দর করে কাজগুলো করে ডেলিভার দিয়ে দিব। সে কি আমার কাছে পিএইচডি ফাইল চাবে? আমি তো বললাম যে পিএইচডি ফাইল চায় না। 99.9% পর্যন্ত পিএইচডি ফাইল চায় না। তারপরেও যদি চাই দিয়ে দিবেন আপনি। আর আমাদের গিগের মধ্যে লেখা থাকে, আপনি যদি $5 আমার কাছে অর্ডার করেন, $10 অর্ডার করেন, আমরা পিএইচডি ফাইল দিই না। পিএইচডি ফাইল দেওয়ার জন্য আলাদা আলাদা আরো $5 বা $10 আমরা চার্জ করি, তারপরে পিএইচডি ফাইল পাবা তুমি। পিএইচডি ফাইল চাইলে হয়ে গেল। পিএইচডি ফাইল আমার গিগের মধ্যে তো লেখা আছে। আমাদের গিগের মধ্যে 3টা প্যাকেজ থাকে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। তো এই বেসিকের মধ্যে আমরা একদম নরমাল, মানে জাস্ট আমরা পিডিএফ জেপিজি পিএনজি দিব। এরপরে ধরেন আমাদের স্ট্যান্ডার্ড যেটা, সেটার মধ্যে আমরা ধরেন দিব ধরেন সেটার মধ্যে দিলাম পিডিএফ ফরম্যাট, পিডিএফ, জেপিজি, পিএনজি, পিডিএফ, এই ফরম্যাটগুলো দিলাম। এরপরে আমার যে মূল যে প্রিমিয়াম ফাইলটা, যেটার দাম ধরেন সব থেকে বেশি, সেটার মধ্যে আমি দিলাম ধরেন জেপিজি, পিএনজি, পিডিএফ, এরপরে পিএসডি, এআই, সব ফাইল দিয়ে দিলাম। সে যে ফাইল চান তারা সেই ফাইল বানিয়ে দিব। আমি তো বুঝতে পারছি? যে ক্লাস কার কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই আমি ওই যে সফটওয়্যার দুটো ইনস্টল করেছি, তো এখন ওই পেজটা ওপেন করলে মানে পুরো ব্ল্যাক আসে, ওখানে কিছুই লেখা দেখা যায় না আর কি। আচ্ছা আচ্ছা আপু, আমার স্ক্রিনটা দেখেন। আমার স্ক্রিন যখন আমি ওপেন করেছি, এই মুহূর্তে আমার স্ক্রিনটা ওপেন করেছি, তো আমার স্ক্রিনের মধ্যে অনেকগুলো আসলে কাজ করা আছে, যে কারণে অনেকগুলো কাজ যেহেতু আগে থেকে করা আছে, সেই কারণে এটা এখানে আসছে। কিন্তু আপনার স্ক্রিন এখানে ব্ল্যাক। আপনি মেনু বারের ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে যাবেন, একটা ইমেজ ওপেন করেন, ইমেজগুলো ওপেন হয়ে যাবে। ফাইল থেকে ওপেন হয়ে যে একটা ইমেজ ওপেন করেন, তাই চলে আসবে। মানে বুঝি নাই, মানে যে ফটোশপ আর ইলাস্ট্রেটর যে আমি ইনস্টল করলাম, ওইটা যে আমি মানে ওপেন করি তখন তো মানে সব ব্ল্যাঙ্ক আসে, ওইটা কি করব? ব্ল্যাঙ্ক আসে? আপু আমারও ব্ল্যাঙ্ক আসতো। উপরে মেনু বার আছে, মেনু বারের মধ্যে ফাইল থেকে ওপেনে যান। আচ্ছা আচ্ছা, ওপেনে যান, তাইলে হবে, ওপেন করতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে। জি ক্লাস কার কোনো প্রশ্ন? যে আমার পিসিতে 2007 মাইক্রোসফট অফিস ইনস্টল। এখানে কিভাবে জয়েন করব? যে ফাউন্ডেশন ক্লাস করে কিভাবে? মাহফুজ ভাই আপনার প্রশ্নটা বুঝি নাই। মানে যখন আপনাদের মূল ক্লাসটা শুরু হবে তখন মানে কিভাবে জয়েন করব, মানে প্রসিডিউরটা কি আপনাদের? মাহফুজ ভাই আমাদের এখানে আসলে ক্লাসে জয়েন করতে হলে ফ্রি ক্লাস করা লাগে, তারপর ফর্ম ফিল আপ করা লাগে, তারপর পেমেন্ট করা লাগে। সবকিছু প্রসিডিউর শেষ হওয়ার পর আপনারা ব্যাচে চলে যাবেন কম্বো 10 আর 22 তারিখ। এখন ঠিক আছে মাহফুজ, মানে কোথায় পাবো? ফর্মটা কোথায়?
ফর্মটা কোথায়? সরি ভাইয়া, ফর্ম জি জি, ফর্মটা চ্যাট বক্সে লিংক দিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। একটু ওয়েট করেন, আমি দিয়ে দিচ্ছি। জি গাইস, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্নগুলো করে ফেলেন। এনিওয়ান? ভাইয়া ভাইয়া ক্লায়েন্টদের যখন আমরা কাজ করে ফাইল ডেলিভারি দেব, সেটা কি ফাইবারে যায় নাকি ওদের কি কোনো মেইলের মাধ্যমে দিতে হয়? না না, ফাইবারের মধ্যে। ক্লায়েন্ট, আমরা ফাইবার মার্কেট প্লেসে কখনোই আমরা নিজেদের কোনো ইনফরমেশন দিতে পারি না। যেমন ধরেন মেইল, আমি যদি মেইল দিই তাহলে কি ক্লায়েন্টটা আমার সাথে মেইলে কন্ট্যাক্ট করতে পারবে? বা ক্লায়েন্ট আমি যদি ফেসবুকে দেই, ফেসবুক লিংকটা যদি আমি দিয়ে দিই, তাহলে ক্লায়েন্টটা তো আমার ফেসবুকে চলে আসবে। এই জন্য ফাইবার মার্কেট প্লেস কখনোই চায় না যে তার একটা ক্লায়েন্ট আমি বাইরে নিয়ে আসি। যে কারণে ফাইবার মার্কেট প্লেস এখানে রেখে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যে কাজ জমা দিবেন কোথায়? ফাইবারের কাছে জমা দিবেন। ফাইবারের একটা সাপোর্ট আছে, ডেলিভারি করার একটা অপশন আছে, সেইখানে জমা হবে। তারপর ক্লায়েন্ট ওখান থেকে নিয়ে নেবে। বুঝতে পারছি ভাই? আর আমাদের মাহফুজ ভাই চ্যাট বক্স চেক করেন। জি ওকে ভাইয়া। গাইস, আর কোনো প্রশ্ন? মেসেঞ্জারে নাকি না ওই যে আপনাদের ওই যে ফাইবারে নতুন গ্রাফিক্স ডিজাইনের নতুন কিছু কাজ আসছে, প্যাটার্ন ডিজাইনটা কি? আচ্ছা, প্যাটার্ন ডিজাইনটা কি? প্যাটার্ন ডিজাইন কি আপনার কি এই সম্পর্কে আইডিয়া একদমই নাই না? আচ্ছা, এটা যে নতুন কাজ আসছে তা না। ফাইবারে নতুন কাজ আসছে প্যাটার্ন ডিজাইন, এটা তা না। প্যাটার্ন ডিজাইন ফাইবারে আগেও ছিল, এখনো আছে। প্যাটার্ন ডিজাইন বলতে কি বুঝেন? আমি আপনারা কি আমার স্ক্রিন দেখতে পান নাকি স্ক্রিনশট অফ করা? আচ্ছা, অফ করা ছিল। তো আপনাকে দেখা যায় দেখেন। আচ্ছা, এখন দেখেন, এখন স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সবাই আমার স্ক্রিনটা দেখেন। আচ্ছা, এখানে আমি প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ করেছি। তো প্যাটার্ন ডিজাইন আসলে কি? প্যাটার্ন ডিজাইনটা আমাদের কি কি কাজে লাগে? আপনারা কি অনেক অফিসের দেওয়ালে দেখেছেন যে এরকম বিভিন্ন স্টিকার লাগানো থাকে? কখনো দেখেছেন যে কোনো অফিসের মধ্যে বা কোথাও একটা স্টিকার এরকম লাগানো থাকে? বা ধরেন রান্নাঘরের টাইলসের মধ্যে এরকম একটা ডিজাইন থাকে, বা ধরেন দেওয়ালের মধ্যে একটা স্টিকার, ধরেন একটা পাপোশের স্টিকার, ধরেন একটা পাপোশের মধ্যে এরকম একটা প্রিন্ট থাকলো, হতেই পারে। এখন আসলে প্যাটার্ন নিয়ে আমাদের ক্লায়েন্ট কি করবে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতেছে সেই প্যাটার্নটা কোথায় ইউজ করবে। সে চাইলে সে কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারে, সে চাইলে একটা সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারে, সে চাইলে কোনো একটা ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারে, সে চাইলে বাথরুমের টাইলস ইউজ করতে পারে, সে চাইলে কোনো একটা টি শার্টের নিচেও অ্যাড করতে পারে। অর্থাৎ এই প্যাটার্নের কোনো নির্দিষ্ট রুলস নাই যে প্যাটার্ন ডিজাইন আমার অমুক কাজে লাগে তমুক কাজে লাগে। আসলে প্যাটার্নগুলো এক একটা প্যাটার্ন, এগুলো এক একটা ডিজাইন, এই ডিজাইনগুলো ভেক্টর ফাইল, এবং এই ভেক্টর ফাইলগুলো তারা নানান ধরনের কাজে ইউজ করতে পারে। একটা টি শার্ট বা গেঞ্জির মধ্যে ইউজ করতে পারে, একটা পাপোশের মধ্যে ইউজ করতে পারে, আবার যে টাইলসের মধ্যে, আবার স্টিকারের মধ্যে, ফ্রিজের মধ্যে একটা স্টিকার লাগাবে, গ্লাসের মধ্যে একটা স্টিকার লাগাবে। অর্থাৎ এই প্যাটার্ন ডিজাইনগুলো ডিপেন্ড করছে যে কিসের উপর। আমি কি বুঝতে পারছি ভাই? এই প্যাটার্নগুলো আমাদের, এটাও একটা মেকিং এর একটা কাজ। এটা যে ফাইবারে মানে নতুন আসছে তা না, ফাইবার আগেও ছিল, এখনো আছে। এটা কি এআই দিয়ে করব না পিএস দিয়ে করব? এআই প্যাটার্ন ডিজাইনগুলো এআই দিয়ে করতে হয়। কারণ হচ্ছে এআই হচ্ছে আমাদের যে ভেক্টর গ্রাফিক একটা সফটওয়্যার, ভেক্টর গ্রাফিক নিয়ে কাজ করে। অর্থাৎ এখানে কোনো জিনিস ফেটে যায় না। যদি আপনি এটাকে ফটোশপে কাজ করতেন, তাহলে ক্লায়েন্ট যদি এটাকে অনেক বড় করতে চাইতো, ধরেন ক্লায়েন্ট বললো যে আমি এটা আমার বাথরুমের দেওয়ালে লাগাবো বা আমি আমার বেডরুমের দেওয়ালে লাগাবো, সেক্ষেত্রে কিন্তু এই ইমেজটা সে বড় করতে পারতো না, এটা ফেটে যেত। কিন্তু এটাকে যদি ইলাস্ট্রেটর করা যায়, সেক্ষেত্রে সে হাজার হাজার গুণ বড় করতে পারবে বা ছোট করতে পারবে। কিং খান কি জানতে চাচ্ছেন? কিং খান কথা বলেন। ভাইয়া ক্লাস কতদিন ধরে হবে? 3 মাস হবে, টানা 3 মাস ক্লাস হবে, সপ্তাহে 3 দিন করে 3 মাস ক্লাস হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? কত কিছু শিখে ফেলতেছেন আপনারা, প্যাটার্ন ডিজাইন পর্যন্ত চলে গেছেন। গাইস, আর কারো কোনো প্রশ্ন? আমার ফটোশপে পিএনজি ফাইল আপলোড হয় না কেন? অন্তরচন্দ্র, অবশ্যই হয়, অবশ্যই হবে, হতে বাধ্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, হচ্ছে না তো? ভেক্টর ফাইলটা কি ভাইয়া? ভেক্টর ফাইল হইতেছে ইলাস্ট্রেটর ফাইল। ভেক্টর ফাইল মানে ইলাস্ট্রেটর। হ্যাঁ, আপনি রাস্টার টু ভেক্টর, আসলে মানে এটা হবে যে রাস্টার ভার্সেস ভেক্টর, দুটোর মধ্যে পার্থক্য কি? আমি জাস্ট গুগলে যে লিখলাম রাস্টার ভার্সেস ভেক্টর, দুটোর মধ্যে আমি পার্থক্য খোঁজার জন্য আমি গুগলে সার্চ করলাম। এখানে দেখেন এই মুহূর্তে একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি যে এখানে রাস্টার লেখা, যেটা পিক্সেল দেখা যাচ্ছে, বের হয়ে গেছে পিক্সেল। পিক্সেল বুঝেন? এই ছবিটা ঝাপসা, এই ছবিটা ঝাপসা, কোয়ালিটি ভালো। এখন ক্লায়েন্ট বললো, এই ছবিটা দিয়ে ক্লায়েন্ট বললো যে আমাকে এরকম একটা ফাইল মেক করে দাও, ভেক্টর ফাইল দাও।
যেটা কখনো ফাটবে না, যেটাকে আমি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো, যেটা আমি লোগোর জন্য ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারি, প্যাটার্নের জন্য, মানে যে কোনো কাজে আমি ইউজ করতে পারি, তখন আমাদের কি করতে হবে? তখন এটাকে এই যে ইলাস্ট্রেটরে তৈরি করতে হবে, এটা ফটোশপ করা যাবে না। ফটোশপ করা যাবে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ফটোশপ আর হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর, দুইটা কিন্তু দুই জিনিস। তো ইলাস্ট্রেটর আসলে ভেক্টর গ্রাফি, আর ফটোশপ হইতেছে আমাদের রাস্টার গ্রাফি, অর্থাৎ রাস্টার বেস কাজ করে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে রাস্টার, এটা হচ্ছে ভেক্টর। ভেক্টরকে আপনি অনেক ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, কিন্তু এই জিনিসটাকে যখন আপনি বড় করছেন, রাস্টারে ফেটে গেছে। অর্থাৎ মূল এটা একটা আইকন, লোকেশন আইকন, লাইক তো লোকেশন আইকনটাকে মানে ভেক্টরে ফেটে যাবে না। হ্যাঁ, ভেক্টরে ফাটবে না, কিন্তু এটা রাস্টারে ফেটে যাবে, অর্থাৎ ফটোশপে এরকম ফেটে যাবে। বুঝতে পারছি? যে আর কারো কোনো প্রশ্ন? ভাই আমার ফটোশপে পিএসডি ফাইলগুলো অন হয় না, পিএনজি ফাইলগুলো। অবশ্যই ওপেন হবে। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার একটা দুটো ফাইল থাকে যেগুলো ওপেন হয় না, একটা দুটো ফাইল থাকে যেগুলোর মধ্যে ঝামেলা থাকে, এটা হাজার একটা দুটো হয়ে থাকে, বা 10টা প্রতি 100টার মধ্যে একটা দুটো হয়ে থাকে। বুঝতে পারছি? যেসব ফাইলের মধ্যে ঝামেলা থাকে এটা আপনার দোষ নাই, ওই ফাইলের দোষ। না ভাইয়া, আমি 3টা কাজ করছি তো, মানে 3টা ফাইল অন হচ্ছে না। আপনার স্ক্রিন শেয়ার করেন, আমরা আপনার স্ক্রিনে যে দেখে আসি যে কি ধরনের প্রবলেম ফেস করছেন আপনি। আপনি কি আপনার স্ক্রিন শেয়ার করতে চান? জি ভাইয়া। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে গুগলের কোন ডিজাইনের সকল শেপ এন্ড ফন্ট কপি করলাম বাট কালার চেঞ্জ করে দিলাম, তাহলে কি কপিরাইটের ক্লেম করবে? হ্যাঁ, পড়বে। যে কখন একটা ডিজাইন কপি করলে এটার ক্লেম পড়ে যায়। এখানে ডিজাইনটাও মানে আমাদের এমডি সোহাল বলেন। হ্যাঁ ভাই, কিন্তু এখানে যে আপনার কালার তো করে দেওয়া হলো না, চেঞ্জ করে দেওয়া হলো না কালার। শুধু কালার তো চেঞ্জ করলে হবে না, শুধু কালার চেঞ্জ করলে হবে। আপনি একজন ধরেন আপনি একজন মডেল, ক্যারেক্টার মডেল, লাইক টম এন্ড জেরি। এখন টম এন্ড জেরির একটা কার্টুন, টম এন্ড জেরি না, আমি মিস্টার বিনের কথা বলতে চাচ্ছিলাম। মিস্টার বিনের একটা কার্টুন, এই কার্টুনটাকে যদি আপনি এখন চেঞ্জ করেন, ড্রয়িং করেন, চেঞ্জ করেন, এখন চেঞ্জ করে জাস্ট কালারটা চেঞ্জ করলেন, তাহলে কি মিস্টার বিন তো মিস্টার বিনই থাকলো নাকি? মানুষ যদি দেখে ঠিকই বুঝবে মিস্টার বিন। এটা তো স্পষ্ট ধরা যাইব। হ্যাঁ, এই স্পষ্ট ধরা যাবে। এখন এটা আপনি খালি চোখে ধরতে পারতেছেন, অর্থাৎ খালি চোখে যে কোনো মানুষকে ধরতে পারতেছে যে এটা আপনি কপি করে জাস্ট আপনি কালার চেঞ্জ করেছেন। কিন্তু তাহলে ওই জিনিসগুলো ধরে কিভাবে? গুগল যে সাইটগুলো আছে, মানে ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আছে, এই সবের কাজই হলো এই কাজগুলো করা। যে ধরেন আপনি একটা ভিডিও, ইউটিউবের আরেকজনের ভিডিও আপনি চুরি করে আপনি ভিডিওটা আপলোড করে দিলেন, বা আমি একটা ভিডিও আরেকজনের একটা ভিডিও চুরি করে আমি আপলোড করে দিলাম, সেক্ষেত্রে ইউটিউব ধরে কিভাবে? কার্টুন মডেলগুলো এগুলা কি আমরা ফটোশপের মাধ্যমে করা যায়? আমি কথা, জি ভাই আসছি। তো এখানে ইউটিউব কি করে, ইউটিউবের যে স্ক্যানার গুলো আছে, স্ক্যানারের যে রোবোটিক যে সফটওয়্যার গুলো আছে, ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আছে, স্ক্যানার যেগুলো আছে, সেগুলোর কাজ হচ্ছে এই ধরনের জিনিসগুলোকে খুঁজে বের করা। সে অবশ্যই খুঁজে বের করতে পারবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। যে আবু ভাইয়ের প্রশ্নটা যেন কি ছিল? ওই যে 3D মডেলগুলো এগুলা কি পিএস দিয়ে করা যায়? 3D মডেল কোনটা যেটা দেখছেন এই মুহূর্তে সেটা? 3D কার্টুন বলতে কোনটা বোঝায়, বা ওগুলা কি দিয়ে করা হয়? এই মুহূর্তে যে কার্টুনটা দেখতেছেন এটাকে বলে 2D কার্টুন। এটা আমাদের কোর্সের মধ্যে পাবো, ইলাস্ট্রেটরের মধ্যে। ঠিক আছে, ফটোশপে না, ইলাস্ট্রেটরের মধ্যে। আর 3D কার্টুন যেগুলো, 3D কার্টুন একটু আলাদা, যেগুলো সবসময় হয় না। সবসময় আপনি ফটোশপে করতে পারবেন না বা ইলাস্ট্রেটরে করতে পারবেন না 3D কার্টুন। ওগুলোর জন্য মায়া ম্যাক্স ব্যবহার করে না? হ্যাঁ, ওর জন্য মায়া ম্যাক্স হতে পারে, আরো অনেক ভারী সফটওয়্যার আছে, সেগুলো হতে পারে। বুঝতে পারছি? জি। এখানে যে ফাইলগুলো দেখছেন এগুলো কোনোটাই হবে না। এখানে এটা হতে পারে, এটা ইলাস্ট্রেটরে হতে পারে। বুঝতে পারছি? এগুলোর জন্য আলাদা সফটওয়্যার থাকে, CGI 3D। জি গাইস, আর কারো কোনো প্রশ্ন? আমার স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমি আপনার স্ক্রিনে চলে যাই। ভাই আমার পিসির 4GB RAM। দীপক ভাই, কি সমস্যা? কি 4GB RAM কি হয়েছে? আচ্ছা, কি প্রবলেম আপনার? আমরা একটা স্ক্রিন দেখছি, ওনার কি প্রবলেম? এই যে এগুলা ফাইলের এক্সটেনশন কি? .tmp দেখেন,
এই ফাইলের এক্সটেনশন গুলো কি? .tmp ওপেন হবে কেন? এই ফাইলের এক্সটেনশন দেখেন, এক্সটেনশন কি? .tmp লেখা দেখছেন? এটা কিভাবে আপনি কি দেখেন এই ফাইলটা আপনি কই পেয়েছেন? আমি ইলাস্ট্রেটর থেকে মানে পিএনজি তে রূপান্তর করছি। না, এটা তো ইলাস্ট্রেটর থেকে পিএনজি তে রূপান্তর হয় নাই। এটা আমি দেখতে পাচ্ছি পিএস ফাইল এবং .tm। আচ্ছা, এখানে দেখি আমি একবার চেষ্টা করে দেখা যেতে পারে। সেটা হচ্ছে একটা ফাইলের রাইট ক্লিক করে রিনেমে যান, রিনেমে যান, নিচে থেকে 2 নাম্বারটা। আচ্ছা, এই যে .tm যেটা, ওটারে .png দেন, tmp কাটেন, এখানে png দেন, ডট দেন, .png দেখি, এন্টার দেন, এন্টার দেন, চেঞ্জ ইট ইয়েস দেন। হ্যাঁ, এবার এটাকে ওপেন দেন। না, এটা আসবে না। এই ফাইলটা আসলে ওই ফাইল সম্পর্কে জানা দরকার। এই ফাইলটা কোথা থেকে পাইছেন, কিভাবে আসছে? আসবে না, আসবে না, দিয়ে লাভ নেই। জেপিজি দিয়ে দেখেন আসে কিনা। আই থিংক এটা আর আসবে না। এই ফাইলের মধ্যে আপনি কোনো ঝামেলা করে ফেলেছেন। আবার যান। ভাইয়া সেম আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মানে ইলাস্ট্রেটরে মানে WEVP যে ইগুলো আছে ওইটা তো মানে ওপেন হইতেছে না। কি ওপেন হয় না? মানে যে জেপিজি এর মতন WEVP এটা ওপেন হবে না। এটা তো ভিডিও ফাইল, এটা তো ভিডিও ফাইল, এটা ওপেন হবে না। এরকম বিভিন্ন ফরম্যাট থাকে, এরকম বিভিন্ন ফরম্যাট থাকে। যেমন, আচ্ছা, ফরম্যাট কি? ফরম্যাটগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়া দরকার। ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, সেই ভিডিও ফরম্যাট গুলো কেমন হয় বলেন তো? ভিডিও ফরম্যাট গুলো কেমন? MP4 HD 4K। আচ্ছা, MP4, M4P, M4D, OGG, MPG, MP2, সরি। আচ্ছা, এই যে বিভিন্ন ফরম্যাট দেখতে পাচ্ছেন, AVI, WMV, এরকম বিভিন্ন ফরম্যাট থাকে। এগুলো হচ্ছে একটা ফরম্যাট, তো এরকম ফরম্যাট থাকে। তো আমাদেরকে ইমেজের কিছু ফরম্যাট আমাদের নিয়ে কাজ করতে হয়। তার মধ্যে সবথেকে যে বেশি ফরম্যাট ইউজ করি আমরা, সেটা হচ্ছে জেপিজি আর পিএনজি। ঠিক আছে, জেপিজি এন্ড পিএনজি এই দুটো ফরম্যাট আমরা সবথেকে বেশি ইউজ করি ইমেজের ক্ষেত্রে, এবং এই দুটোই আমাদের লাগবে। তো এই ফরম্যাটগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হয়। ভিডিওর জন্য একরকম, অডিওর জন্য একরকম ফরম্যাট। এখন আচ্ছা, কি পেমেন্ট সেন্ড করেছেন? এমডি ভাই, আপনার পুরো নাম কি? এমডি ভাই, আপনার পুরো নাম কি? ডিটেইল দেন, জাস্ট ডিটেইলটা দিয়ে রাখেন এখানে বা গ্রুপে। জি ক্লাস, আর কারো কোনো প্রশ্ন? হ্যালো ভাইয়া। হ্যালো, আমরা শুনছি। রাফি আহমেদ ভাই, আমি ইলাস্ট্রেটর হলো ইনস্টল করছি, কিন্তু আমার হলো এই জায়গায় সবকিছু টুল আসে না। হ্যাঁ, সব টুল আসবে না। এটার জন্য মেনু বারের উইন্ডো থেকে টুলবারের মধ্যে যে মেনু বারের উইন্ডো টুলবার, তার মধ্যে যে অ্যাডভান্সে যেতে হয়, অ্যাডভান্স টুলবার গুলো ওপেন করে দিতে হয়, তাইলে আসবে। আমরা ক্লাসের মধ্যে দেখতে পাবো। তাছাড়া আপনি যদি স্ক্রিন শেয়ার করতে চান, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা আপনার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। জি ক্লাস, আর কারো কোনো প্রশ্ন? এই ঝটপট। আচ্ছা শুনেন, আমাদের কিন্তু আজকে একটা ক্লাস আছে, একটা ব্যাচের ক্লাস আছে। বুঝিনি ভাই, আবার বলেন। আমরা একজন করে কথা বলি। আচ্ছা, আমি এই মুহূর্তে একজন স্ক্রিন দেখতে পাচ্ছি, রাফি আহমেদ। কি প্রবলেম? এই যে এইগুলা টুলস আসে নাই এই জায়গায় সব। আচ্ছা, এই সবাই দেখেন, যদি কারো টুলস না আসে সে উইন্ডোতে যাবে। উইন্ডোতে যান, টুলবার্স
5-6 নম্বরে টুলবার্স, 5-6 নম্বরে উপরের দিকে টুলবার্স, হ্যাঁ টুলবার্সের মধ্যে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক দেন। আচ্ছা টুলবার চলে আসছে, আগের থেকে ভালো টুল, সব টুল চলে আসছে, কিন্তু আপনার কন্ট্রোলটা আসে নাই, কন্ট্রোল নিয়ে আসেন। আবার উইন্ডো থেকে টুলবারের উপরে দেখেন কন্ট্রোল আছে, কন্ট্রোলটা ক্লিক দেন, তাহলে কন্ট্রোল চলে আসলো, টুলবারও চলে আসলো। ক্লিয়ার? কন্ট্রোলটা থাকবে, কন্ট্রোলে টিক চিহ্ন দেওয়া থাকবে। হবে। আপনার প্রবলেম সলভ। জি, আর কারো কোনো প্রবলেম আছে? ওই যে মোবাইল থেকে মানে আমি ল্যাপটপে আমার এমনি ইয়াটা অন হচ্ছে না, নেট। কথাটা বুঝাই বললেন, আপনি বুঝি নাই আমরা। মানে মোবাইল থেকে ওই যে ইন্টারনেট ইউজ করে না ল্যাপটপে, এটা মানে কানেক্ট হচ্ছে না, কি প্রবলেম যে হইলো। এইটা ভাই মোবাইলের মধ্যে হটস্পট দিয়ে কানেক্ট করতে পারেন বা ডাটা কেবল দিয়ে কানেক্ট করতে পারেন। হটস্পট দিয়ে করতে চান নাকি ডাটা কেবল দিয়ে করতে চান, কোনটা? ডাটা কেবল দিয়ে করলে, দুইটা দিয়ে একটু বলেন দেখি কিভাবে করব, এটা তো ল্যাপটপের প্রবলেম নাকি। আবু ভাই, আচ্ছা আবু ভাই কি আমাদের কম্বো টেনে? জি। আচ্ছা এই কেউ কি দেখাবেন যে হটস্পটে কিভাবে মোবাইল কানেক্ট করতে হয়? কেউ কি দেখাতে চান? মোবাইল স্ক্রিন শেয়ার করে, যে মোবাইলে আছেন কে? মোবাইলে আছেন এবং দেখাতে চান, এরকম কেউ আছেন? কেউ কি আছেন মোবাইলে এবং আচ্ছা কেউ দেখাতে চান না? সবাই কি আপনারা সেলফি দেখাতে? এমডি হাসান ভাই দেখাতে চান? আমি নিজেই তো জানি না ভাই, আরেকজন জানে। আচ্ছা তাহলে একটু করেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা মূলত আপনি কি কম্পিউটার ইউজ করেন সেই আসলে এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এই জিনিসগুলো আপনাদের জানতে হয়, এই জিনিসগুলো নিজেরাই সার্চ করে জেনে নেবেন বা নিজেদের আশেপাশের থেকে জেনে নেবেন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি। এটা এই আমাদের ক্লাস কিন্তু এখন আরেকটা ক্লাস পিসি তে আছেন। আচ্ছা আমাদের এখন কিন্তু আরেকটা ব্যাচের ক্লাস, তো আমরা ওই ব্যাচে যাব, ব্যাচে যে কাজ শুরু করব, মানে ওদের সাথে আমরা যে ক্লাস করব। ভাই আর একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। রোটেবলটা কি আসলে আমি বুঝতে পারিনি যে। আচ্ছা আমি বলছি, এই সবাই দেখেন, আমি এই মুহূর্তে দেখাচ্ছি মোবাইলে কিভাবে আপনি হটস্পট কানেক্ট করে কাজ করবেন। এখন প্রথম কথা হচ্ছে আমার মোবাইলে কিন্তু এই মুহূর্তে ওয়াইফাই চলছে, তো ওয়াইফাইটা কিন্তু হইলে হবে না, আমাকে মোবাইল ডাটা ইউজ করতে হবে। যেহেতু উনি এই প্রবলেম ফেস করছে, তার মানে ওনাকে মোবাইল ডাটা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে ওয়াইফাইটা অফ করে মোবাইল ডাটা অন করব, কিন্তু এই মুহূর্তে মোবাইল ডাটা অন করতে পারতেছি না, কারণ মোবাইল ডাটা এই মুহূর্তে আমার এই ফোনে নেট নাই, এবং এটা করলে আমার এই ফোনটা এখন হয়ে যাবে, মানে ফোন থেকে ডিসকানেক্টেড হয়ে যেতে হবে। যাই হোক আমি মোবাইল ডাটাতে যাব এবং মোবাইল ডাটার যে যে ফাংশনে আছে সেখানে আমি ক্লিক করে সেখানে চলে গেলাম। তো সেখানে চলে যাওয়ার পরে এখানে ইন্টারনেটের যে অপশনগুলো আছে তার মধ্যে আমাদের হটস্পটের ব্যাপারটা থাকে। এটা হচ্ছে যে ইন্টারনেট যেখানে, সেটা এখানে আমরা গেলাম, সিম 2 দেখি এখানে আছে কিনা, না এখানে নাই। এরপরে আমরা দেখি এটা হটস্পটটা কোথায় আছে, সিম 1 সিম 2 সেটার মধ্যে আমরা যে দেখি সেখানে আছে কিনা। সেখানে আচ্ছা এখানেও পেলাম না। ইন্টারনেট, আচ্ছা এই অপশনটা হয়তো বা এই মোবাইলে নাই, আসলে এই মোবাইল থেকে মিস করি। আচ্ছা আমি আবার আরেকটা ফোন নিয়ে আসছি, জাস্ট আমি একটু ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন, আমি একটা ফোন থেকে লগইন করে দেখা দিচ্ছি। ভাই কানেক্টিং শেয়ারিং এ আছে, কানেক্টিং শেয়ারে আছে না ভাই? নোটিফিকেশন বার থেকে পরে হটস্পটে চাপ দিয়ে দুটো রাখলে চলে যায়। এটা আসলে অনেকগুলো অপশন থেকে আছে, কিন্তু উনি কোন ভার্সনের মোবাইল ইউজ করতেছে তা তো আমি জানি না, এইজন্য আমি আসলে বলতে পারতেছি। আচ্ছা আমি আরেকটা মোবাইল থেকে দেখাচ্ছি, স্যামসাং মোবাইল থেকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমি ভাই রেডমি 9 প্রো ম্যাক্স ইউজ করছি। নোটিফিকেশন বার উপরেই তো আছে। আচ্ছা এটা এক একটা ফরম্যাটে এক একটা ফোনের মধ্যে এক এক জায়গায় থাকতে পারে, এটা আবার একটু আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরেও আমি দেখা দিচ্ছি, আমি আরেকটা ফোন থেকে ডাটা অন করে দেখা দিচ্ছি।
আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অন করেছি। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, প্রথমে ওয়াইফাইটা বন্ধ করে আমি আমার মোবাইল ডাটাটা অন করব। তো মোবাইল ডাটাটা আমি অন করলাম, মোবাইল ডাটা অন করেছি, ওয়াইফাই অফ করছি। এইটা কিন্তু আমাদের কোর্সের বাইরে, এটা কিন্তু কোর্সের বাইরে। ভাই এখানে আমরা মাউথপিস অফ রাখি, মাউথপিস অফ রাখি, জাস্ট একটু কয়েক মিনিট সময় লাগবে। আচ্ছা, আমরা মোবাইল ডাটা অন করেছি, খেয়াল করছেন যে আমরা মোবাইল ডাটা অন করেছি এবং আমরা ওয়াইফাইটা অফ করেছি। এবার আসেন মোবাইল ডাটাটা যেখানে আছে তার মধ্যে আমরা চলে যাই। এখানে কিন্তু লেখাই ছিল মোবাইল হটস্পট, কিন্তু আমরা মোবাইল হটস্পট থেকে যাই নাই, আমরা ভিতর থেকে যাচ্ছি, কারণ সব সেটে এই অপশন। আমরা মাউথপিসটা মিউট রাখি, মাউথপিসটা মিউট রাখি। মোবাইল ডাটার মধ্যে ভাই আমি শেয়ার করব। ভাইয়া এটা মোবাইল ডাটার মধ্যে না, ওই আদার্স কানেকশন বা কানেকশন, ওই আরেকটা অপশন আছে ওইটাতে থাকে। আচ্ছা আচ্ছা, আমরা মোবাইল ডাটায় পাই না এটা। সেটিংসে যে কানেকশন একটা আছে, অপশন আছে, কানেক্টিং এ পাবেন ভাইজান, কানেক্টিং বা আদার্স কানেকশন ওইটাতে থাকে। ওই যে মোবাইল হটস্পট থাকে, মোবাইল হটস্পট, মোবাইল হটস্পট যেটা, এইটা মোবাইল হটস্পট, এটা আসলে এই জিনিসটা এক একটা ফোন এক এক জায়গায় থাকে। তো মোবাইল হটস্পট এটা এই যে এখানে অন দেখতেই পাচ্ছেন, অন, জাস্ট আমি অন করে দিলাম মোবাইল হটস্পট। এখন মোবাইল হটস্পটটা আমি অন করেছি, কিন্তু এর মধ্যে ভিতরের অপশনে তো যেতে হবে আমাকে। তো এর মধ্যে আমি ক্লিক করে ধরে রাখলাম, এই হটস্পটের মধ্যে যদি আমি ক্লিক করে ধরে রাখি তখন আমি ভিতরে যাচ্ছি। তো এর ভিতরে যে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনের মডেল কি বা ফোনের নাম কি বা আমার এখানে পাসওয়ার্ড কি দেওয়া আছে, এরকম কোন একটা জিনিস আমি এখানে দিয়ে রাখতে পারি। সাধারণত আমাদের ফোনের মধ্যে 1 2 3 4 5 6 7 8 এরকম কোন একটা পাসওয়ার্ড থাকে, ঠিক আছে? সাধারণত এটা আমাদের ফোনের মধ্যে পাসওয়ার্ড থাকে। এবার আপনি আপনার ল্যাপটপ থেকে আপনি সার্চ করলে পাবেন যে আপনার এখানে একটা ওয়াইফাই ডিভাইস আছে, দ্যাটস ইট। আর এটা আসলে অটোমেটিকই থাকে, এত কষ্ট করতেই হইতো না। আপনি যদি আপনার এই যে এখান থেকে যে ট্যাবগুলো আছে সে তার মধ্যে দেখেন, এই যে দেখেন মোবাইল হটস্পট, এখানে জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যেত মোবাইল হটস্পট। মোবাইল হটস্পট কিন্তু এখান থেকে অন অফ, মানে এটা মোবাইল থেকে ফার্স্টে, ল্যাপটপে তো এই প্রবলেম না, এই প্রবলেম এটা পাবেন আপনি মোবাইলে। তারপরে ল্যাপটপে যে আপনি সার্চ করবেন যে আপনার আশেপাশে ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করবেন। যাক, এরপরেও ভাই ডিটেল জানতে চাইলে ইউটিউব দেখে নেবেন, ডিটেল জানতে চাইলে ইউটিউব দেখে নেবেন, ঠিক আছে? এটা আসলে আমাদের সবকিছুর বাইরে, এই জিনিসগুলো সাধারণত কখনো আমি দেখাই নাই, আজকে আপনারা দেখতে চাইলেন, আমিও কি মনে করে যেন দেখাই দিলাম। আচ্ছা গাইজ, স্কুল, আচ্ছা গাইজ, আমাদের এখন আরেকটা ব্যাচে ক্লাস শুরু হবে। তো আপনারা যারা আমাদের অন্য কোনো ব্যাচে ক্লাস করতে চান, ক্লাস, হ্যাঁ বলেন ইমন ভাই। ওই পোর্টেবল কথাটা ইউজ করছিলেন কেন? ওই যে যখন ওই ভিডিওর ভিতরে ইনস্টলের ভিডিও আছে। পোর্টেবল মানে কি? ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ল্যাপটপ পোর্টেবল নাকি আপনার কম্পিউটার পোর্টেবল, তো আপনার উত্তর হবে যে ভাই ল্যাপটপ পোর্টেবল। পোর্টেবল মানে যে জিনিসটা বহন করা যায়, বহনযোগ্য। ল্যাপটপ যেহেতু বহন করা যাচ্ছে তাকে বলা হচ্ছে পোর্টেবল। তো পোর্টেবল হচ্ছে সফটওয়্যারের মধ্যেও পোর্টেবল ওই সফটওয়্যার গুলো যেগুলো লাইট ভার্সন, যেগুলো ইনস্ট্যান্ট ইনস্টল করা যায়, ইনস্ট্যান্ট কাজ করা যায়, এগুলোকে বলা হয় পোর্টেবল। ওকে, একজন বলেছেন আমার সি ড্রাইভের স্পেস বাড়াবো। সি ড্রাইভের স্পেস আজকে আর কোনো বাড়ানো হবে না, ভিডিওগুলো দেখে একটু কষ্ট করে বাড়াই নেবেন, বা আপনার আগামীকাল আবার জয়েন করবেন, ঠিক আছে? আজকে আমরা এই ধরনের আর কোনো কাজ করব না। আমাদের ক্লাস ইনস্টল দেওয়ার সময় ওই কি পোর্টেবল ওই ভিডিওটা দেখে দেব নাকি? ইনস্টল করার সময় আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে রাখেন, ইনস্টল আমাদের টিম মেম্বাররা করে দিবে। আপনি সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে, তাহলে ক্লাস শেষে আমাদের গ্রুপে, আপনি কোন গ্রুপে আছেন? যে ভাই বলতেছেন সে কোন গ্রুপে আছে? কম্বো 10 এ আছেন ইমন ভাই? জি জি জি। তাহলে ওয়েট করেন, তাহলে কোনো প্রবলেম নাই, আমরা সফটওয়্যার ওখানে সব দিয়ে দিব। নূর আমিন আপনাদেরকে সফটওয়্যার ইনস্টল দেখাই দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি আমার ল্যাপটপে এসএসডি কিভাবে সিঙ্ক হবে? এসএসডি না এসএসডি কিভাবে লাগাবেন তাই? এসএসডি, হ্যাঁ কিভাবে? এটা কি স্পেস আলাদা ভাবে আছে ভিতরে নাকি স্পেস কিভাবে পাবো? হার্ড ডিস্ক চেঞ্জ করে এসএসডি লাগাইতে হবে, হার্ড ডিস্কটা বাদ দিয়ে ফেলে দিলে ওখানে এসএসডি লাগাইতে হবে। ওকে, ও আগের হার্ড ডিস্কটা ওটা কমপ্লিটলি ব্যান? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট ওটা বাদ দিতে হবে, বা ওটা সেল করে দিতে হবে, বা ওটা অন্য কোনো কাজে ইউজ করতে হবে। পেন ড্রাইভের মতো কাজ ইউজ করতে পারেন আপনি। ধরেন পেন ড্রাইভ যেভাবে আমরা ইউজ করি ওইভাবে একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। যাই হোক গাইজ, আমরা এই সম্পর্কে প্রশ্ন আজকে আর না করি, কারণ আজকে আমাদের ক্লাস টাইম ওভার। আমরা এখন চলে যাব আরেকটা ব্যাচে, আজকে আমাদের আরেকটা ব্যাচের ক্লাস আছে, এবং আজকে ওদের ব্যাচের ক্লাসটা আমরা শেষ করব, ঠিক আছে? আপনারা সবাই জাস্ট থাকেন, লাইনে থাকেন, আমরা ওদেরকে এখানে নিয়ে আসি। ভাই আমার র্যাম, আমার পিসি 4GB র্যাম, আমি PS ফটোশপ এন্ড এআই
ইলাস্ট্রেটর ফটোশপ দুইটা ডাউনলোড করতে দিতে পারবো কি? বাট হার্ড ডিস্ক 500। জি পারবেন পারবেন, তবে তবে আপনার প্রসেসরটা কি? দেব ভাই আপনার প্রসেসরটা কি? দেবরাজ ভাই, দীপক ভাই, তো প্রসেসরটা কি তার উপর ডিপেন্ড করছে। তবে অবশ্যই পারবেন, হয়তো CS6 পাবেন, জেনারেশন 6 সেটা বুঝলাম, কোরাই 3 নাকি কোরাই 5, তো সেটা আমি বুঝলাম যে আপনার জেনারেশন 6, তো এটা ডিপেন্ড করতেছে যে আপনি CS6 ইউজ করবেন নাকি 6 ইউজ করবেন। অবশ্যই আপনি ফটোশপ নিয়ে কাজ করতে পারবেন, ডুয়াল কোর, যেহেতু ডুয়াল কোর সেহেতু আমি বলবো আপনি ফটোশপ CS6 নিয়ে কাজ করেন, CC তে না যাই CS6 এ কাজ করি। ওকে ক্লাস, আজকে ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। এখন আমাদের আরেকটা ব্যাচ জয়েন করবে, আপনারা ওদের সাথে ক্লাস করতে হলে জাস্ট এখানে থাকেন, তবে শর্ত হচ্ছে চুপচাপ থাকবেন, কেউ কোনো কথা বলবেন না, কারণ ওদের ক্লাস ওরা কথা বলবে, আপনারা জাস্ট দর্শক। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আগামীকাল দেখা হবে রাত 9টায়, আগামীকাল রাত 9টায় দেখা হবে, এবং আগামীকাল আমাদের ফাউন্ডেশন ক্লাস 6 নাম্বার, এবং আগামীকালই আমাদের ফাউন্ডেশন ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ। আমরা ওয়েট করি, ওরা চলে আসবে এখনই। ইনস্টলটা কি আমাদের ইসে দেখাবে, আমাদের গ্রুপের ক্লাসে দেখাবেন? কি বুঝেন? ওই যে সফটওয়্যার ইনস্টল কখন দেখাবে, মানে আজকে দেখাবে নাকি? হ্যাঁ আপনাদের গ্রুপে এনিডেস্ক দিয়ে দিবে, এনিডেস্কে দেখাই দিবে। আমরা সবাই মিউট থাকি, ওরা আসছে মিউট করি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আছি, আমি আশা করি আপনারা সবাই। গত ক্লাসটা করতে পারি নাই, আজকে জয়েন দিছি, মানে অসুস্থ একটু, মানে সারাদিন। ভিডিও দেখছেন? হ্যাঁ ভিডিও দেখছি, কিন্তু আপনার কাজটা কমপ্লিট করতে পারি নাই আর কি। শুরু করছিলাম, সময় শর্ট, আর সারাদিন তো কাজ করতে পারি নাই, তো জয়ের জন্য উঠতে পারি নাই। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন।
এখন পর্যন্ত 48 জন। আর 5 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা লেট করে জয়েন করছেন কেন? না ভাইয়া, আমি প্রথম থেকে জয়েন করছিলাম, ওই যে আমি আপনাদের সব কথাই শুনলাম, শুধু কথা বলিনি, ওই যে এইচডব্লিউ জমা দিলাম তো তাই গ্রুপে। এই আকাশ ভাই পাশে বাচ্চা কাচ্চা আম্মা আম্মা করতেছে। ভাইয়া ওইটা আমার পিচ্চি আপু। আপনার পিচ্চি ছোট বোন? হ্যাঁ ভাইয়া, ছোট বোন, আম্মু নিয়ে চলে গেল ওকে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। এই আকাশ ভাই, আমাদের শোভা আপুর কি অবস্থা? আপুর কি করোনা সারছিল? করোনার পরে তো একদিন জয়েন করেছিল আমাদের ক্লাসে, একদিন কি 2 দিন, আমরা তারপরে দুইটা ক্লাস করলো, তারপরে তো আর খোঁজ খবর নাই। বুঝতে পারছি না ভাইয়া কি হয়েছে আমাদের কম্বো এইটের, মানে কম্বো এইটের আচ্ছা ওইখানে পার্সেন্ট স্টুডেন্টই না। শোভা আপু ফার্স্টে অসুস্থ ছিল, খুব ইমার্জেন্সি, ওনার কিন্তু ফুল ফ্যামিলি এফেক্টেড হয়েছিল করোনায়। জি ভাইয়া। এখন সুস্থ হয়েছে। টাইম শেষ হয়ে গেছে, আমার পিসিএ বসা অভ্যাস না তো, তাই ব্যাক পেইনের জন্য করতে পারিনি, একজন বলেছেন। ভালা আপনি আচ্ছা উপমা। ওকে গাইজ, আমরা ক্লাস শুরু করছি। এখন পর্যন্ত 55 জন পার্টিসিপেন্ট জয়েন করেছেন। আমরা রেকর্ডিংটা অফ করে অন করছি। আমরা কাজ শুরু করি। আচ্ছা, আজকে গত ক্লাসে আমাদের যেটা টপিক ছিল সেটা হচ্ছে আমাদের সিভি ছিল। সিভির কি অবস্থা সবার?